যে সরকার একজন চাপাতিওয়ালা ছিনতাইকারীকে ধরতে পারে না, সেই সরকার বলছে পৃথিবীর কোনো শক্তি নাই নির্বাচন থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারে, আমাদের নির্বাচন কোনো শক্তি নেই পৃথিবীতে। আবার জনাব তারেক রহমান সাহেব, সে লন্ডনে বসে দেখা যাচ্ছে তিনি বাংলাদেশে আসছেন না, কিন্তু ওখানে বসে তিনি সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করছেন, আমরা এটা করবো ওটা করবো, যত রকম সুন্দর সুন্দর সাজেশন দিচ্ছেন, যেটা তার অবস্থানের সঙ্গে মানায় না। জামাতের আমির একই অবস্থা, যেখানে তার সেই বলতে গেলে সেই 2008 থেকে তাদের এই দুরবস্থা। তো 2008 থেকে এই পর্যন্ত যদি আপনি ধরেন, অলমোস্ট 15 বছর 16 বছর, তো 16 বছর যদি কন্টিনিউয়াসলি একজন লোক কণ্ঠ কথা না বলে, কণ্ঠ নিচু থাকে, তারপরে মাথা নিচু করে থাকে, পালিয়ে থাকে, অল অন এ সাডেন যদি আপনি তাকে হঠাৎ করে বলেন জোরে একটা ডাক দাও, তো সে ডাক দিতে পারবে না, একদম চুয়া চুয়া করে কথা বলবে, আস্তে 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 চুয়া চুয়া করে কথা বলবে। কিন্তু এরা এখন যেভাবে ডাক দিচ্ছে, এই একজন শিশির মনির, একজন অমুক অমুক, জামাতের অদ্ভুত অদ্ভুত লোক, এই মানুষগুলোর কোনো কথায় আমরা গত 1 বছরে বিশ্বাস এবং আস্থা স্থাপন করতে পারিনি। ফলে পুরো রাজনৈতিক অঙ্গনটা কুয়াশাচ্ছন্ন। এক হাত দূরে আমাদের জন্য যে কি পরিণতি অপেক্ষা করছে আমরা বলতে পারছি না। ফলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, 5 মাস তো অনেক পরের ব্যাপার। 5 ঘন্টা পরেই বাংলাদেশে যে কি হবে আমরা এই কথা বলতে পারছি না। এই অনিশ্চয়তার দিকে যে আমরা নিজেরা চলে গেছি, আমাদেরকে টেনে আনা হয়েছে, এর মূল কারণটা হলো প্রতিটি মানুষ তারা নিজেদের কাছে সৎ থাকেনি। এটা রাজনীতির এই মুহূর্তে একটা কঠিন বাস্তবতা। আমরা যারা রাজনীতির একজন সাধারণ কর্মী, এখানে মাসুদ কামাল ভাই আছেন, মূলত হয় কি, এখানে যতটা বেশি স্বচ্ছতা থাকবে, যত বেশি স্বচ্ছতা থাকবে, ততই জনগণের জন্য কল্যাণকর, রাজনীতিবিদদের জন্য কল্যাণকর, বোঝা যাবে। দ্বিতীয়ত হলো, রাজনীতির একটা সমীকরণ আছে, মেরুকরণ আছে, একটা হিসাব আছে, একটা অঙ্ক আছে, এবং এই অঙ্কগুলো দেখে মোটামুটি সবাই বুঝতে পারে যে আগামীতে এই দলটি ক্ষমতায় আসবে বা এই দলটি ক্ষমতায় আসবে না, এবং যারা ক্ষমতায় আসবে এই কারণে আসবে, এই কারণে আসবে না। কিন্তু গত 1টা বছর ধরে আমরা যা কিছু দেখছি এবং যা কিছু ঘটছে, আমাদের সমস্ত বিশ্বাস, ভালোবাসা, আশা, ভরসা সবকিছু ভেঙে চুরমার করে দিচ্ছে। এবং আমাদের মধ্যে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, খোলামেলা করেই বলি, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস বা জামাতের আমির বা জনাব তারেক রহমান সাহেব আছেন, তো ওনারা তো এই মুহূর্তে, বা এনসিপির নাহিদ ইসলাম আছেন, এই কয়জন তো বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি নয়, সবই আলোচিত ব্যক্তি। আপনি গিয়ে দেখুন, তা না। দ্বিতীয়ত যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি হ্যাপি, তাহলে তারা বলবে যে আমি জানি না, অথবা আমি হ্যাপি না, দুটোর একটা বলবে। 3 নম্বরে যদি প্রশ্ন করে যে আপনি এখন যে অবস্থার মধ্যে আছেন, শেখ হাসিনার জমানাতে তো আপনি অনেক যন্ত্রণার মধ্যে ছিলেন, পালিয়ে থাকতে হতো, বা তারেক রহমান সাহেব আপনি দেশের বাইরে থেকে প্রতিটার মধ্যে মামলা মোকদ্দমাতে ছিলেন, তখন যে আপনার জীবনের ধারাবাহিকতা ছিল, আপনার স্বপ্ন ছিল, তোমারও আপনারা স্বপ্ন দেখতেন যে শেখ হাসিনার পতন হবে আর আমি বাংলাদেশে এসে এই কাজ করব। জামাতের আমি স্বপ্ন দেখতেন শেখ হাসিনার পতন হবে, আমরা বের হয়ে একটা ইসলামী আন্দোলন করে সারা বাংলাদেশে সারিয়া ভিত্তিক একটা রাষ্ট্র আমরা কায়েম করবো, এবং আমাদের অবস্থান হবে, আমাকে সবাই আমিরুল মুমিনিন ডাকবে, এবং আমার অবস্থা হবে দ্বিতীয় হযরত উমরের মতো, আমি লাঠি নিয়ে এইভাবে ঘুরবো। এরকম একটা স্বপ্ন তাদের মধ্যে, যখন তারা পালিয়ে থাকতেন বিভিন্ন জায়গাতে, তারা বসে বসে স্বপ্ন দেখতেন। এখন যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনার স্বপ্নটা কি এখনো আছে, চলমান আছে, বা তারেক রহমান সাহেব জিজ্ঞেস করেন, তারা বলবে ওই মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো, যে না, আমাদের কোনো স্বপ্ন নেই, এই মুহূর্তে আমরা স্বপ্ন নেই। তাহলে আপনাদের কি আছে? প্রত্যেকটা লোক যে কথাটা বলছে, ইচ অ্যান্ড এভরিবডি, এনসিপি, জামাত, বিএনপি, ইনক্লুডিং সরকার, গভীর চক্রান্ত হচ্ছে। একটি পক্ষ এই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এগুলো একটা কথা, দুর্বলতা। আর দেখবেন যে অনেক মানুষ না, ভূতের ভয়, গভীর রাতে যখন কেউ যাচ্ছে, তা যাওয়ার পরে কবরের পাড় দিয়ে যাচ্ছে, বা একটা তাল গাছের উপর দিয়ে যাচ্ছে, সে অমাবস্যার রাত, সে অকারণে কাশাকাশি শুরু করবে। নিজে যে ভয়টা পাচ্ছে, সেই ভয়টা দূর করার জন্য কাশাকাশি শুরু করবে। কেউ গান গাওয়া শুরু করবে, কেউ হয়তো দেখা গেল যে লাইট জ্বালাবে, টর্চ লাইট আছে, বা গ্রামে আমরা দেখছি যে হাতে কিছু আগুন ঠাগুন নিয়ে সে ঘোরাফেরা করে যেন তাকে কেউ আক্রমণ করতে না পারে। তো এই যে অহমিকা দেখানো, মূলত দুর্বলতা থেকে। আর সেই দুর্বলতা এখন সমস্ত, একজনের নাম বলেন মিস্টার শাহজাহান সাহেব, আমি ওনাকে 2009 সনে পার্লামেন্টে দেখেছি। তো এই 2025 না আসলে শাহজাহান সাহেবের কণ্ঠ যে ইত্যাদি আপনার নাম শুনছি, আমি তো ওনার বিনয়ে রীতিমতো অবাক। কিন্তু এই দেখলাম যে মাই গড, সে বিএনপিকে বিরোধী দল বানিয়ে দিল, সে
শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তাকে বললো যে কোনো মুক্তিযুদ্ধই করে নাই, মুক্তিযুদ্ধ কে করেছে তাও বললো না। জামায়াতের আমিরও কিন্তু বলেছে যে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে। তাহলে কি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জামায়াতকে আত্মবিশ্বাসী করে তুলেছে? মূল ব্যাপার হলো যে ওই যে আগে বললাম না যে সে যে কথাগুলো বলছে সেই কথাগুলোতে মানে তার এটা আত্মবিশ্বাসীও না, আর এই কথা ডাইরেক্টিভ না। সে মূলত যে ভয়গুলো পাচ্ছে, আতঙ্কগুলো তাকে তাড়া করছে, সেই আতঙ্কগুলো সে বা তারা আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। তো আমি যে ধারাবাহিকতা টানছিলাম যে আমাদের এই যে রাজনীতির আমরা হিসাব মিলাতে পারছি না এবং প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে আমাদেরকে কনফিউজ করে তুলছে, সকালে এক কথা বলছে, বিকেলে এক কথা বলছে। ফলে কি হলো দেখুন, যে নির্বাচনটা নেপালে 6 মাসের মধ্যে হচ্ছে কনফার্ম, সমস্ত মানুষজন নেপালের একেবারে কি বলবো একটা পাগলও বিশ্বাস করে যে উনি যে কথাটা বলেছেন সত্য বলেছেন, এখন যিনি প্রধানমন্ত্রী রয়েছেন। শ্রীলঙ্কাতে কি হলো, খুব অল্প সময়ের মধ্যে একটা দেশ কিভাবে ঘুরে দাঁড়ালো। এখন শ্রীলঙ্কাতে যিনি তত্ত্বাবধায়ক সরকারের সে প্রেসিডেন্ট ছিলেন, বা সুশীলা কার্কি যিনি নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন, তো তাদের তুলনায় আমাদের আসিফ নজরুল থেকে শুরু করে আমাদের যারা ডক্টর মোহাম্মদ ইউনূস, এরা তো আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তাদের মানে কি বলবো, তাদের যোগ্যতা, তারা যদি ইংরেজি বলে আমরা অবাক হয়ে তাকিয়ে দেখি যে এত সুন্দর ইংরেজি মানুষ বলতে পারে। তারা যদি বাংলা বলে আমরা মুগ্ধ হয়ে শুনি যে কবিতার মতো করে তারা বাংলা বলে। কিন্তু এই মানুষগুলোর কোনো কথায় আমরা গত 1 বছরে বিশ্বাস এবং আস্থা স্থাপন করতে পারিনি। ফলে পুরো রাজনৈতিক অঙ্গনটা কুয়াশাচ্ছন্ন। এক হাত দূরে আমাদের জন্য যে কি পরিণতি অপেক্ষা করছে আমরা বলতে পারছি না। ফলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, 5 মাস তো অনেক পরের ব্যাপার। 5 ঘন্টা পরেই বাংলাদেশে যে কি হবে আমরা এই কথা বলতে পারছি না। এই অনিশ্চয়তার দিকে যে আমরা নিজেরা চলে গেছি, আমাদেরকে টেনে আনা হয়েছে, এর মূল কারণটা হলো প্রতিটি মানুষ তারা নিজেদের কাছে সৎ থাকেনি। নিজেরা যা বিশ্বাস করেছে সে কথা আমাদেরকে বলেনি, এখনো বলছে না। নিজেদের যেটা সামর্থ্য সেই কাজটা তারা করছে না, আর নিজেদের যেটা এখতিয়ার নেই, এখতিয়ার বহির্ভূত, সেই জিনিসগুলো আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এই সময়টাতে কি দরকার এই পিআর পদ্ধতির সামনে আনার, মানে এটা একটা খাজুরি আলাপ। এই সময়টাতে এটা দরকারই ছিল না, আননেসারি। সংবিধান কি লিখিত হবে, রিরাইট হবে না, কি করবে না করবে। এই যে ঐক্যমত্য কমিশন, এরকম একটা ঐক্যমত্য কমিশন আমি তো কোথাও দেখি নাই রাজনীতির একজন ছাত্র হিসেবে, কর্মী হিসেবে। এইরকম ঐক্যমত্য কমিশন, তাও আবার বিদেশ থেকে আলী রিয়াজ সাহেবদের মতো এক্সপার্টদেরকে এনে, বদিউল আলম মজুমদারদের মতো মহামানবদেরকে এনে সামনে বসিয়ে সেরাটন ইন্টারকন্টিনেন্টাল থেকে খাবার এনে পায়ের উপর পা তুলে একদল ঘুমাচ্ছে আর একদল কথা বলছে, একদল কথা বলছে আর একদল গাছ উল্কাচ্ছে। আপনি ওখানকার ছবিগুলো দেখতে পারবেন না। মানে কেউ করছে, কার যদি থাকে, ধরেন সালাউদ্দিন সাহেব কথা বলছে, অন্যরা অ্যাটেন্টিভ না। আবার ধরেন এনসিপির কথা বলছে, অন্যান্য নারাজরা করছে, মুসরাচ্ছে, মানে বিরক্ত প্রকাশ করছে। তারপর শেষে আলী রিয়াজ সাহেব কথা বলছেন, পাশে বদিউল আলম মজুমদার অ্যাটেন্টিভ না, বদিউল আলম মজুমদার সাহেব কথা বলছেন, বাকি লোকগুলো অ্যাটেন্টিভ না। তো এই যে ওখানে যে আকর্ষণ থাকতে হবে, তাদের যে ম্যাগনেট পাওয়ার, এমনকি সেরাটন সোনারগাঁ থেকে খাবার গেলে যে কোনো মানুষের একটা আগ্রহ থাকে, ওখানে খাবারের প্রতি কারো আকর্ষণ নাই। কয়েকজন তো কয়েকবার রাগ হয়ে বলো খাবো না, বের হয়ে আসলো। ওই যে রহিন হোসেন প্রিন্স, তারপর সেটা একদিন তো সালাউদ্দিন সাহেব বকা দিলে, যাও তোমরা গিয়ে খাও। মানে বাঙালির যেখানে বিয়ে বাড়িতে 1 পিস গরুর মাংস না পেলে বিয়ে ভেঙে যায়, মারামারি হয়ে যায়, তো সেখানে সোনারগাঁ সেরাটনের খাবার রেখে ওখান থেকে রাগ হয়ে বের হয়ে আসে যাচ্ছেন তারা অনেকে এত বিরক্ত। সেই বিরক্ত হওয়ার পরে আমরা সেই ছোটকালে যেভাবে বিরক্ত হলে মানে একে অপরের প্রতি যে ধরনের আক্রমণ করতাম, ঠিক ওই রকম অবস্থা ওখানে তৈরি হয়ে যেত। তো এইরকম মানে ঐক্যমত্য। আবার গিয়ে দেখেন এইবারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বশেষ বক্তব্য দিল, কি একটা অনুষ্ঠানে যেন সবাই বলল যে আপনারা একত্র হয়ে যান। আরে বাবা, ওরা কি একত্র হবে? আপনার উপদেষ্টা মন্ডলী তো একত্র না, কেউ কারোর সাথে খাতির নাই, কারোর সাথে মুখ দেখা দেখি বন্ধ। আপনার এই যে যারা নিয়োগকর্তা তাদের সাথে আপনার নিজের ঘরে সামলাইতে পারছেন না, নিজের ঘরে হাজারো সমস্যা, আপনি অন্যরে বলতেছেন, জামাতের আর বিএনপির বলছেন তারা ঐক্যবদ্ধ হয়ে যেতেন। এই যে দেখেন কথার সাথে বডি ল্যাঙ্গুয়েজ মিলছে না। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। মাসুদ কামাল, এই জায়গাতে আমার প্রশ্ন যে আসলে আমরা কেন কখনোই আমাদের রাজনীতির এই নজির স্থাপন করতে পারিনি যে আলোচনার টেবিলে সমস্যার সমাধান করা যেতে পারে। শেষ পর্যন্ত কেন আসলে যে কোনো কর্মসূচি রাজপথে করাই কিংবা আন্দোলন সংগ্রাম সহিংসতার রাজনীতি দেখি পারে, এটা তারা মনে করে না। এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো কি, রাজনৈতিক দলগুলোর মধ্যে তো গণতন্ত্র নাই রে ভাই। সবচেয়ে বড় কথা হলো যে ওখানে ধরেন বিএনপির একজন লিডার, উনি কি সিদ্ধান্ত দিবেন? সালাউদ্দিন সাহেব যাচ্ছেন, উনি কি সিদ্ধান্ত দিবেন? উনি কি সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখেন? রাখেন না তো। উনি আবার ভাবেন যে আমি কি না কি বলি, এতে আবার আমার চাকরিটা না আবার নড়বড়া হয়ে যায়। এটা ওনাকে ভাবতে হয়। এখানে যদি একটা ডেমোক্রেটিক সিস্টেম থাকতো সব জায়গায়, দলগুলিতে এবং প্রত্যেকের মধ্যে, তাহলে কিন্তু এরকম হতো। ওখানে যখন কথা বলে
এইমাত্র উনি যেটা বললেন, আমি এমন একটা কথা বলতে দেওয়ার পরে উনি একজন কথা বললেন, ওই কথাটা শোনার পর তো আমার প্ল্যানিং একটু চেঞ্জও আসতে পারে। কিন্তু আমি তো ভাবতে পারি, ও এই পয়েন্টটা তো আমার মাথা মধ্যে ছিল না, তুমি যেটা বলছেন ঠিক আছে, এই পয়েন্টটা আলোচনা করে দিলে মাঝে মাঝে একটা অবস্থানে আসতে পারি। কেউ মাঝে মাঝে অবস্থানে আসবে না, তো সে তো শিখে আসতে বলে যাও তুমি এর বাড়ি তুমি যাবা না, সে ওর বাড়ি যায় না, যে কারণে এই ঝামেলাগুলো কেউ কারো কথা শুনতে চায় না। এবং এটা তাই হচ্ছে এখানে। আলী রিয়াজ সাহেব উনি এই ঐক্যমত্য কমিশন বলেন, তার আগে সংস্কার কমিশন বলেন, যত কিছু বলুন, ওনার মাথার মধ্যে একটাই আছে, উনি এই ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরপরই যখন কোনো কমিশন টমিশন হয় নাই, তখনই উনি আয়সা নিয়ে একটা সেমিনারে বলে গেছিলেন এই সংবিধান সংশোধনের অযোগ্য, এটাকে পুনর্লিখন করতে হবে। এই যে উনি একটা থিওরি দিয়ে গেছেন, উনি ওই থিওরি নিয়ে কিন্তু আছেন, পুনর্লিখন করতে হবে এই সংবিধান রাখাই যাবে না, এটাকে কেমনে করে কত বেশি করা যায় উনি এক জ্ঞান দিয়ে গেছেন। তো উনি কিসের সংবিধান বিশেষজ্ঞ? আমরা তো এখনো দেখছি বিতর্কটা সেখানেই যে আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে আসলে সংবিধান সংশোধন সম্ভব কিনা, সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশপ্রতীকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। মাঝখানে বিশেষজ্ঞদের নতুন পরামর্শ প্রস্তাব উপস্থাপন করেছে, বিশেষ সাংবিধানিক আদেশের কথা বলা হচ্ছে, সেই প্রস্তাব ঘিরে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো দ্বিধা বিভক্ত। তাহলে সমাধান কোন পথে? শুনুন ভাই, আমি একটা কথা বলি, এই জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দেওয়া, জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন, জাতীয় নির্বাচন করা, জুলাই সনদের উপর ভিত্তি করে আপনার সংবিধানে পরিবর্তন করা, এগুলি সম্ভব না। আমি বলি কেন সম্ভব না, অতদূর যাওয়ার দরকার নাই। এই আপনার 5ই আগস্টে কি হয়েছে না হয়েছে, তারপরে আপনার কিভাবে তারা 106-এ আপনার অ্যাপিল ডিভিশন থেকে নিচ্ছে, এগুলো তো অনেক রকম সন্দেহ আছে, ওই আলোচনা আমি করি না। আমি আপনাকে একটা শেষ দিকের কথা বলি। এই যে গত 5ই আগস্ট যেদিন নাকি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হলো, টিপ টিপ বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে আমাদের ডক্টর ইউনূস সাহেব বললেন আর কি, ওটা আরেকবার পড়ে দেখেন, ওটা 20 নম্বর ধারাটা পড়েন। 20 নম্বর ধারায় বলা হয়েছে যে এই সরকারটা হচ্ছে একটা সাংবিধানিক সরকার। স্পষ্ট করে উনি এখানে বলেছেন যে আমাদের এই সরকারটা একটা সাংবিধানিক সরকার। কাগজের মধ্যে থাকলে বাইকের পড়ে, যদি এটা সাংবিধানিক সরকার হয়, সাংবিধানিক সরকারের মূল কাজটা কি? সংবিধান অনুযায়ী চলা, আর তো কিছু না। এই যে তারা কাজগুলি করতে চাচ্ছে এখন, এগুলো একটাও সংবিধানের মধ্যে নাই। এমনকি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এটাও সংবিধানের মধ্যে নাই। আপনি কেমনে করবেন? আপনি কেমনে? আপনি তো একটা সাংবিধানিক সরকার। যদি বলতেন যে আমরা সংবিধান মানি না, কোনো সমস্যা ছিল না। যদি বলতেন আমরা সংবিধানকে স্থগিত করে এই সরকারটাকে গড়ে তুলছি, তাও আমার কোনো আপত্তি থাকতো না। আপনারা তো নিজেরা ওইভাবে আসছেন, আপনারা যে পথ চলা, যে ধারাবাহিকতা, ওটা যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে এটা ভেরি মাচ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। বাদ দেন ওগুলো। আপনি তো নিজে ডিক্লেয়ার করছেন এক বছরের মাথায় এসে, অনেক গবেষণা করে অনেক জ্ঞানী লোক মিলে একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা একটা ডিক্লেয়ার করছেন, এটা হলো জুলাইয়ের ঘোষণাপত্র। সেখানে আপনি বলতেছেন নিজের সম্পর্কে আমরা একটা সাংবিধানিক সরকার। এবং সেই ঘোষণাপত্রের 25 দফায় কিন্তু এও বলা আছে যে নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার সম্পূর্ণ হবে। তাহলে আসলে এই বিতর্ক কেন? এটা এতক্ষণ একটা মূল পয়েন্ট আছে না, এটা ওনারা পড়ে নাই, অথবা পড়ে নাই, পড়ে বুঝে নাই, অথবা বুঝলেও মানে নাই, কিছু একটা হবে। এখন একটা সাংবিধানিক সরকার যদি সংবিধান চেঞ্জ করতে চায়, তাহলে সংবিধানই লেখা আছে, আপনি কিভাবে চেঞ্জ করবেন? আর এই সংবিধানের গার্জিয়ানকে সুপ্রিম কোর্ট। আপনি যা কিছুই করবেন, 2 দিন পরে এখন হয়তো মায়ের ভয়ে কেউ কিছু বলবেন, আপনার মব করেন। আর এই গভর্নমেন্টের সবচেয়ে বড় শক্তি হলো মব। আমি কিছু বললে আমার মব লেলাই দিব, সবচেয়ে এটা তাদের একটা বড় শক্তি। 2 দিন পরে নতুন গভর্নমেন্ট আসবে, এই সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করবে, ভাই তুমি এটা কেমন করে করলা, বলো আমাকে তুমি। এই যে আলী রিয়াজ সাহেব মহাজ্ঞানী আসেন, উনি কিভাবে করবেন সংবিধানের সংশোধন? উনি পুনর্লিখন করবেন, কিভাবে করবেন? কোন মূল্য আছে এগুলোর? চাই না। 17তম চেঞ্জ হয়ে গেছে, হবে এখন। তো এখন আপনি এই যে চেঞ্জ করবেন এটাকে, এটার মধ্যে জিয়াউর রহমানের ইনপুট আছে, এরশাদের ইনপুট আছে, খালেদা জিয়ার আছে, শেখ হাসিনার আছে, মোস্তাক। এত সোজা তুমি এটা আরে কি করে কি বুঝে আমি কিছু বুঝি না ভাই। আমি এই লাগে মানে মাঝে মাঝে না, আমি মানে বুঝি না যে একদম বাচ্চা মানুষ যারা, তারাও এই ধরনের মানে এই কাজ করবেন। আপনি কোন ভাবে করবেন এটাকে সংবিধান? আবার তার মধ্যে এক বিএনপি বলছে যে এটা মানি না, এখন ওইটাই সমাধান করতে পারে না, বাকিগুলি কেমন করে করবেন আপনি? এই দ্বিকক্ষ বিশেষ ই করবেন, আপনার পার্লামেন্ট করবেন। আমি কিন্তু দ্বিকক্ষের পক্ষে, এবং আমি কিন্তু পিআরের পক্ষে পার্সোনালি। আমি মনে করি পিআরটা ভালো, একটা মোর ডেমোক্রেটিক আমি মনে করি পার্সোনালি। তো বাট পক্ষে হলে কি আসে যায়, আমি তো অনেক কিছুরই পক্ষে। তো সেগুলো আমি বাস্তবায়ন করতে পারবো, আমাদের নিয়মের মধ্যেই চলতে হবে না ভাই। আপনাকে নিয়ম তো নিজে ক্রিয়েট করতে পারবেন না। ক্রিয়েট করলে আপনি কোন নিয়মে করবেন? তখন একটা নিয়ম লাগবে। আপনি যখন একটা কিছু ক্রিয়েট করবেন, তখন একটা নিয়ম লাগবে। আজগুবি করতে পারবেন না, আপনি করেন না। 2 দিন বাদে আপনি প্রশ্নের মুখে পড়বেন, বুঝতে পারবেন। আলী রিয়াজ তো ফ্রুট পারবো, আমেরিকায় চলে যাবো, মুনির হায়দার চলে যাবো, বজরুল মজুমদার চলে যাবো, এদের কারো আপনি ধরতে পারবেন?
আর একটা আওলা বাজাইয়া ভজা করে পাঠিয়ে দুজন পর আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল, গোলাম মাওলা রনি। তাহলে কি জাতীয় ঐক্যমত্য কমিশনের সমঝোতার শেষ চেষ্টা বিফলে যাবে? এরা আসলে বিভেদ সৃষ্টি করার জন্য যা যা করা দরকার তাই করেছে। আপনি দেখুন, বিএনপির সঙ্গে জামাতের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং জামাতের আমিরকে কেন্দ্র করে বিএনপির কোনো লোক কখনো বাজে কথা বলেনি। ইভেন তারেক রহমান সাহেবকে নিয়ে জামাতের কোনো লোক কোনো বাজে কথা বলেনি। কিন্তু এই ঐক্যমত্য কমিশনে গিয়ে এরা সেরাটা সোনার গায়ের পোলাও কোরমা খেয়ে এদের মধ্যে এমন বিপাক তৈরি হয়েছে, বিষক্রিয়া তৈরি হয়েছে, এখন আর অকথ্য অশ্রাব্য ভাষা এই বড় বড় নেতাদেরকে গালাগাল দেয়, দলে দলে গালাগাল দিচ্ছে। এটা আসলো কোত্থেকে? এই খাবার যেখান থেকে খাচ্ছে, যে পরিবেশে বসে এই কাজগুলো করছে, ওখানে যদি আপনি খাবার না দিতেন, ওখানে এসে বরং সিঙ্গারা ঠেঙ্গারা দিলে আরো ভালো হতো, একটু গ্যাস হইতো, পেটে একটু গ্যাস হতো, গ্যাস ঢেক দিলে বাই দিলে চলে যেত। কিন্তু এইগুলো যে খাবার খেয়েছে, এগুলো সবগুলো বদহজম হয়েছে, সিরিয়াসলি বদহজম হয়েছে। এই বদহজমের কারণে এদের পেট খারাপের সঙ্গে সঙ্গে মাথাও খারাপ হয়ে গেছে অনেকের। ফলে নচেত এই যে এখন দেখেন দেশে বিদেশে যেভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে আমাদের রাজনীতিবিদদের, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস এত সম্মানিত ব্যক্তি, তাকে নিয়েও তার প্রতিপক্ষ যারা যে সমস্ত কথাবার্তা বলছে, এগুলো আমাদের 1 বছর আগে 2 বছর আগে ছিল না, এই বাংলাদেশে ছিল না। ফলে এখানে ঐক্যমত্য কমিশন নাম দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ঐক্যমত্যের একটা সিঙ্গেল এখানে যে শব্দ, একটা ফ্রেজ বা একটা উদাহরণ তৈরি হয়নি যে এখান থেকে বাংলাদেশে একটা নতুন ঐক্যমত্য কমিশনই হয়েছে। বরং আগামীতে আমরা সবারই প্রশ্ন, মাসুদ আমি না করলে মাসুদ কামাল সাহেবকে অবশ্যই এখানে অপচয় হয়েছে, এটা তাকে জিজ্ঞাসা করবে। তারপরে শেষে উনি আরো জিজ্ঞাসা করবেন, এই যে দেখেন আলী রিয়াজ নিয়ে তার মানে কি একটা অ্যালার্জি, সে জিজ্ঞাসা করবে আলী রিয়াজ কত বেতন নিছে, ভাতা নিছে, তার বিদেশে যে প্লেনে করে গেছে তার ভাড়া কত, ইত্যাদি ইত্যাদি সবকিছু, এবং তার অন্য যে মিসলেনিয়াস কস্টিং আছে সেটা কত। তো এখানে মিসলেনিয়াস কস্টিং এর কিন্তু একটা ইতিহাস আছে, একটা নিদারুণ ইতিহাস আছে। ওই সৈয়দ আবুল ওই যে মাহফুজান্নাম সাহেবের বাবা আবুল মনসুর আহমদ, তো ওনার সঙ্গে যেহেতু এটা বইতে লেখা আছে আমি এখানে বলতে পারি, তো ওনার সঙ্গে একবার হোসেন শহীদ সরওয়ার্দীর খুব ঝগড়া লাগলো, মন্ত্রীদের বেতন ভাতা বাড়াতে হবে। হোসেন শহীদ সরওয়ার্দী বলছেন, উনি যখন সেন্ট্রাল গভর্নমেন্টের পাকিস্তানের প্রধানমন্ত্রী আর উনি তখন বাণিজ্য মন্ত্রী, তখন সে বলল যে না, এই মন্ত্রীদের যা আছে এটাই যথেষ্ট, যে বেতন ভাতা আছে এর বাড়ানো লাগবে না। তা উনি রাগ হয়ে গেছে, বলে তুমি এটা বটতলার উকিল, গ্রাম থেকে আসছো, তুমি মন্ত্রী মিনিস্টারের যে মানে খরচা ঠরচা কি আছে না আছে এটা তুমি বুঝবা কি করে। তো সেও খুব ঘাড় তাড়া মানুষ, সে সুন্দর করে একটা তালিকা তৈরি করছে, সকাল থেকে রাত পর্যন্ত একটা মন্ত্রীর কি লাগবে দেখে তার লিডারকে সে দিছে, যেখানে আমি সব খরচ রাখছি, খালি 2টা হেডলাইনের খরচটা বসায় নাই, মদ এবং মাগি এই দুটাতে কত খরচ যায় এটা আপনি বসাই না। দ্যাট ওয়াজ দ্য পলিটিক্স। তো এখন এই যে যেখানে এইটাকে বলা হয় মিসলেনিয়াস কস্টিং, এই যে এখন যে অবস্থা হচ্ছে, দেয়ার আর ম্যানি হাইডেন মিসলেনিয়াস কস্টিং। কি শেখ হাসিনা, ও মাই গড, এ বাংলাদেশ থেকে চলে যাবে আমরা কি স্বপ্নে ভাবছি? সালমান এফ রহমানের দাড়ি কামাই দেওয়া হবে, এই কথা কি আমরা স্বপ্নে ভাবছি? তার পিঠমুড়া করে বাঁধা হবে, আনিসুল হকের বুকের উপরে ওই কি যেন মানে একটা ওই মানে সে যেন সাঁতার মানে পড়ে যায় লাইফ জ্যাকেট, তার গায়ে আনিসুল হকের লাইফ জ্যাকেট, আর সালমান এফ রহমান মানে আর আনিসুল হক দুজনকে একই রঙের লুঙ্গি পরাইয়া বসানো হয়েছে, মনে হয়েছে দুজনের একসাথে সুন্নতে খতনা করা হয়েছে এই ঘন্টাখানেক আগে, এই জন্য একসাথে নতুন লুঙ্গি পরে বসাই দিয়েছে। এই ঘটনা বাংলাদেশে হবে আপনি কখনো চিন্তা ভাবনা করছেন? বাট দ্যাট হ্যাপেন্ড। তো এই যদি হয়, আনিসুল হকের বাবা বা সালমান এফ রহমানের বাবা, তাদের যে বংশ এবং তাদের যে ক্যারিয়ার, তাদের ধারের কাছে কোনো লোক এখন এই বর্তমান সরকারের নাই। তো এদের যদি এই অবস্থা হয়, হাজার হাজার কোটি টাকার মালিক, 100 বছরের পারিবারিক ট্র্যাডিশন, রাজনীতিতে অভিজ্ঞতা, তাদেরকে নতুন লুঙ্গি পড়তে হয়েছে, দাড়ি কামাইতে হয়েছে, চুল কামাইতে হয়েছে, মোস্টটা পর্যন্ত কামাইছে। ধরেন আমি অবাক হয়ে গেলাম, সালমানের ধরেন দাড়িটা কামাইছে, সেটা মেনে নেওয়া যায়, তো মোস্টটা কামালো কি করে? এই কাজ ভবিষ্যতে আপনি মোস্ট না কেমন কি সুবিধা হইতো? না 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 খুব মায়া করতেছে, খুব মায়া করতেছে আমার, মানে আমি অবাক হয়ে গেলাম যে মানুষের নির্মম পাষণ্ডের একটা সীমা আছে। হ্যাঁ, দাড়িটাও কামাইছে বেচারা, মোষটাও কামাই দিছে। আবার এই যে এখন দেখেন তো সে নতুন দাড়ি গোপ উঠছে, কত সুন্দর লাগতেছে বেচারাকে। তো এইভাবে মানুষ ক্ষমতা গেলে অপমান করে আর কি। তো এখন যারা আছে, যাদের মোষ আছে, হ্যাঁ, যাদের এলোমেলো চুল আছে, হ্যাঁ, আপনি যে কি যে হবে ভবিষ্যতে এটা আপনি বলা যায় না। বিকজ একবার যদি আপনি যে কোনো একটা মন্দ কাজে নজির তৈরি করেন, সেটা বন্ধ হয় না।
কিন্তু আপনি নিশ্চয় অবগত আছেন প্রধান উপদেষ্টার সরকারি সফরে রাজনৈতিক প্রতিনিধিরা এবার সফর সঙ্গী হচ্ছেন। কেন রাজনৈতিক প্রতিনিধিরা সফর সঙ্গী হচ্ছেন সে বিষয়ে কিন্তু নানা আলোচনা চলছে। আমি সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, দেশটা প্রত্যেকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছে, নিধিরা নির্দিষ্ট 3টি দলের প্রতিনিধিদেরই কেন নিয়ে যাওয়া হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টিকে? প্রথমত বিষয়টি যদি সিরিয়াসলি বলি, বিতর্কিত। এই কাজটি ওনাদের করা ঠিক হয়নি। বিকজ জাতিসংঘের যে অধিবেশনটা, এটা অ্যাবসলিউট রাষ্ট্রীয় প্রোগ্রাম, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই, ইটস ন্যাশনাল ইন্টারেস্ট। তো এটা যে নজির স্থাপন করা হলো, ভবিষ্যতে এটা নিয়ে আগামীতে যারা আসবেন রাজনৈতিক সরকার, তাদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হবে। দ্বিতীয়ত হলো যে যারা গেছেন, আমি হলে যেতাম না, আমাকে দাওয়াত দিল, আমি সেখানে যেতাম না। এখন অনেকে বলবেন তোমার তো দাওয়াতই দেয় নাই, সেটা পরের ব্যাপার। বাস্টিং হলো যে আমি হলে সেখানে যেতাম না। 3 নম্বর হলো যে সকল কথাবার্তা শোনা যাচ্ছে যে ওখানে নিউ ইয়র্কে যে ধরনের ঘটনা সাধারণত ঘটে, শেখ হাসিনার জমানাতে ধরেন উনি যে কয়বারই গেছে, ডিম মারা থেকে শুরু করে তারপর সে ওয়াশিংটন ডিসিতে সে দাঁড়িয়ে হোটেলের উল্টো দিকে যেভাবে গালাগালি করা হয়েছে। তো শেখ হাসিনা ধরেন নেতা আছে, কর্মী আছে, সে সাহস করে রাস্তা পার হয়ে ওই যারা তার বিক্ষোভ করতেছিল তাদেরকে বলছে, আসো হোটেলের ভিতরে আসো, আমাদের সাথে আলাপ আলোচনায় বসো। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ওখানে গিয়ে সুন্দর যারা বিদ্রোহ বিপ্লব করবেন, বা মির্জা ফখরুল সাহেব সবাই মিলে যদি ওখানে বললেন যে আমরা এখানে ঐক্যমত্য কমিশনে একসাথে বসি, এখানে ঐক্যমত্য কমিশনের অনুযায়ী আমরা এখানে আসছি, এই দেখো আমাদের মধ্যে কত ঐক্য, আসো তোমাদের সঙ্গে আমরা আলোচনা বসি, তোমাদের সাথে ঐক্য করা যায়, এটা যদি করতে পারে, আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য একটা ভীষণ রকম দৃষ্টান্তমূলক হবে। যে না, আরবিতে একটা শব্দ আছে হামিম। হামিম শব্দটার অর্থ হলো এমন বন্ধু যে বন্ধুকে বিপদের মধ্যে রেখে পালায় না। বাংলাদেশে এই শব্দটার প্রতিশব্দ নেই, এটা শুধু আরব দেশেই সম্ভব। বাংলাদেশে করে কি, আমরা সারা জীবন ওই ছোটকালে গল্প পড়ছি যে 2 বন্ধু শিকার করতে গেছে, হঠাৎ করে একটা বন্য শুয়োর আসছে, তো না ভাল্লুক, এটাকে দেখে এক বন্ধু লাফ দিয়ে গাছে উঠে গেছে, আর এক বন্ধু চিন্তা করে যে ভাল্লুককে মেরে ফেলবে। আমরা পড়ছিলাম আসলে বেশি গল্প, এরপর সে চিত হয়ে সে মরার মতো ভান করে আছে, ভাল্লুক সুখে ঢুকে গেল। তারপর শেষে যাওয়ার পরে বন্ধু গাছ থেকে নামলো, নামার পর বললো যে কি হলো, বলে যে এরকম ভাল্লুক কানে কানে তোমাকে কি বললো, তো বলো যে বিপদের দিনে যে থাকে না সে বন্ধু নয়। এখন এখানে যে বাঙালির স্বভাব যে চরিত্র, সে অনুযায়ী যদি জাতিসংঘ মিশনের সামনে যেখানে কনফারেন্স হবে সেখানে বা এয়ারপোর্টে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এবং সেখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ গেছেন তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে আলাদা হয়ে যায়, বিশ্বাস করেন আমাদের লজ্জায় সবার মাথা কিন্তু কাটা যাবে যে উদ্দেশ্যে। এবং তারা যদি সবাই একে অপরের হাত ধরে স্ট্রংলি দাঁড়িয়ে থাকে যে যা কিছু করো আমরা, আমাদের মধ্যে বন্ধন আছে, তাহলে একটা নতুন ইতিহাস তৈরি। ধন্যবাদ জানাচ্ছি গোলাম আলা রনি। মাসুদ কামাল, এই যে রাজনীতিবিদরা প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন, এটি কি আসলে আন্তর্জাতিক কূটনীতির অংশ, নাকি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এমন উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা? এটার মধ্যে আমি কোনো রাজনীতি পাই না। ওই যে কথা রনি ভাই বললেন যে মির্জা ফখরুল ইসলামের, ওনাকে আমি খুব মেধাবী লোক মনে করতাম, যে ঠান্ডা মাথার লোক, উনি কি বুঝে গেলেন না ভাই, এটা আমি বুঝলাম না। যেদিন গেলেন ওনারা, ওই দিন আমি শুনলাম যে এই প্রেস সেক্রেটারি বলতেছে যে এরা আমাদের রাজনৈতিক, আমাদের সরকারের অংশীদার হিসেবে তারা গেছেন। বিএনপি পক্ষ থেকে এটারও কোনো প্রতিবাদ করলো না। এখন যদি বিএনপি সরকারের অংশীদার হয়, এই সরকারের ভালো মন্দ সবকিছুর দায় কিন্তু বিএনপির উপরে আসে। বিএনপি কি ভালোটার ক্রেডিট ওরা পাবেন, আবার মন্দটারও দায় ওরা কিন্তু। আবার অংশীদার হলো জামাতে ইসলাম, আবার অংশীদার হলো এনসিপি। প্রথমে বিএনপির 2 জন, জামাতের 1 জন, এনসিপির 1 জন, পরে ওনারা আবার গোসা করলেন যে ওনার 2 জন কেন, আমাদের 2 জন নয় কেন, আবার ওনাদের 2 জন করে নেওয়া হলো, মানে 3 জন 6 জন। কারণ অন্য দলগুলিতে ইউনূস সাহেব দলই মনে করেন না, কারণ দেখবেন সবসময় যখন ক্রাইসিস হয় প্রথমে ডাকে এই 3 দলকে, বাদ বাকি কোনো দল নাই। এই যে একটা দল আছে ইসলামী আন্দোলন,